দর্শক, জাতীয় পার্টিকে নিয়ে কি কোনো রাজনৈতিক চাল চলছে, দাবার গুটি চালানোর ব্যবস্থা হচ্ছে এবং জাতীয় পার্টিকে আওয়ামী লীগের অল্টারনেটিভ হিসেবে দেশে প্রতিষ্ঠিত করার চেষ্টা চলছে, যেটাকে ষড়যন্ত্র বলা যেতে পারে। জাতীয় পার্টিকে কিভাবে প্রতিষ্ঠিত করা হবে, সেই ক্ষেত্রে কি জাতীয় পার্টিকেই আগামী নির্বাচনের মাধ্যমে প্রধান বিরোধী দল হিসেবে বাংলাদেশে প্রতিষ্ঠিত করা হবে, যেখানে আওয়ামী লীগের একটা বড় সমর্থন থাকবে, আওয়ামী লীগ পেছন থেকে এই ভূমিকাটা পালন করবে? এই ভয়াবহ অভিযোগটা করেছেন এবার সরকারের একজন উপদেষ্টা। কেন তিনি এই অভিযোগটা করলেন, কোন প্রেক্ষাপটে তিনি এই অভিযোগটা করলেন সরকারের থেকেই, যেটা তিনি ক্লিয়ার করার চেষ্টা করলেন না, বোধহয় একটু সেনাবাহিনীর দিকে ইঙ্গিত করার চেষ্টা করলেন। সেনাবাহিনী নিয়ে তার এত বেশি আগ্রহ কেন, এবং সেই আগ্রহগুলো নেগেটিভ আগ্রহ কেন, সেটা একটু বুঝে ওঠার চেষ্টা করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন। বলছিলাম জাতীয় পার্টির কথা। জাতীয় পার্টিকে প্রতিষ্ঠিত করার ষড়যন্ত্র চলছে এবং আগামী নির্বাচনে জাতীয় পার্টিকে বিরোধী দল হিসেবে প্রতিষ্ঠিত করা হবে। অনেকটা সেনাবাহিনীকে ইঙ্গিত করে এই মন্তব্য করেছেন সরকারের উপদেষ্টা, আলোচিত সমালোচিত আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া গতকালকে আমেরিকার যে অনলাইন চ্যানেল ঠিকানা, সেখানে খালিদ মহিউদ্দিনের সঙ্গে সাক্ষাৎকার দিয়েছেন। দীর্ঘ সাক্ষাৎকারে অনেক কথা বলেছেন, যার মধ্যে মনে হয়েছে যে এই ব্যাপারটা সেনাবাহিনী এবং জাতীয় পার্টি, এই ব্যাপারটা মোটামুটি একটু বেরিয়ে এসেছে তার দিক থেকে। তাছাড়া পুরো যে 1 ঘন্টা 41 মিনিটের মতো সাক্ষাৎকার, এই সাক্ষাৎকারটা অনেকটা বিগত সময়ে আমরা প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, তিনি প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের সাক্ষাৎকার নিয়েছিলেন, সেই সাক্ষাৎকারের মতোই মনে হয়েছে। যে সাক্ষাৎকার শুনে অনেকে বলতে পারেন যে প্রশ্ন করতে আসিনি, প্রশংসা করতে এসেছি। খালিদ মহিউদ্দিন প্রশংসা করেননি, কিন্তু খালিদ মহিউদ্দিন সাধারণত টক শোতে অতিথিদের যেভাবে ভেতরের তথ্য বের করে আনার জন্য বেশ কিছু আক্রমণাত্মক প্রশ্ন করেন এবং প্রশ্নের পাল্টা প্রশ্ন করেন, যেন মূল উত্তরটা যে কোনোভাবে বের হয়ে আসে, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ক্ষেত্রে সেটা দেখা যায়নি। মনে হয়েছে যে সরকারের একজন উপদেষ্টা হিসেবে এক ধরনের নতজানু সাক্ষাৎকার নেয়ার চেষ্টা করা হয়েছে, যেটা খালিদ মহিউদ্দিনের ক্যারেক্টারের সঙ্গে যায় না। অনেকটা নিজের ক্যারেক্টার থেকে বের হয়ে একটা সাদামাটা সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করেছেন, যেখানে এই মুহূর্তে সরকারের সবথেকে সমালোচিত উপদেষ্টার নাম আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তাকে প্রশ্ন করার হাজারো এজেন্ডা রয়েছে এবং বহু ইস্যুতে তিনি বিতর্কিত, কিন্তু সেই ব্যাপারগুলোর খুব একটা সমাধান এসেছে বলে এই সাক্ষাৎকারে অন্তত মনে হয়নি। কিন্তু এই যে সেনাবাহিনীর ইস্যুতে তিনি যখন কথা বলেছেন, সেটাও এক ধরনের পাশ কাটিয়ে যাওয়া কথা মনে হয়েছে, সেগুলো বলবো। কিন্তু জাতীয় পার্টিকে নিয়ে তিনি ষড়যন্ত্র তত্ত্ব দেখছেন। বলছেন যে বিভিন্ন দিকে এই আলোচনা রয়েছে যে জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল হিসেবে স্টাবলিশড করা হবে, আগামী নির্বাচনে জাতীয় পার্টি প্রধান বিরোধী দল হবে, সেই চেষ্টা চলছে। এবং সেই ক্ষেত্রে আওয়ামী লীগের যারা স্বতন্ত্র ক্যান্ডিডেট ছিল গত নির্বাচনে, 2024-এর 7 জানুয়ারির নির্বাচনে, বেশিরভাগ ক্ষেত্রেই সেই স্বতন্ত্র ক্যান্ডিডেটদের জাতীয় পার্টির ক্যান্ডিডেট করা এবং আওয়ামী লীগের ভোট নিয়ে জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল হিসেবে দৃশ্যপটে আবির্ভূত করা এবং তাদেরকে শক্তিশালী করা, পরবর্তীতে যেন আওয়ামী লীগের ফিরে আসতে সুবিধা হয়। অর্থাৎ আওয়ামী পুনর্বাসনের ষড়যন্ত্রটা জাতীয় পার্টিকে দিয়ে প্রতিষ্ঠিত করা হচ্ছে, সেই প্ল্যান হচ্ছে, এমন কথা তিনি বলার চেষ্টা করেছেন। সরাসরি না বললেও তিনি ইঙ্গিতটা সেনাবাহিনীর দিকে দিয়েছেন। সেনাপ্রধান সম্পর্কে কেন তিনি ওই একটা সাক্ষাৎকারে, যেটা হাসনাত আবদুল্লাহর সেনাপ্রধানকে নিয়ে স্ট্যাটাসের পর দিনই সকালে একটা ভিডিও বার্তা ছেড়েছিলেন তিনি, একেবারে প্ল্যান্ড ওয়েতেই ভিডিওটা করা বোঝাই গিয়েছিল তখন। সেখানে সেনাপ্রধান সম্পর্কে বেশ তির্যক মন্তব্য করতে আমরা দেখেছিলাম। সেনাপ্রধান নাকি বুকে পাথর চাপা দিয়ে প্রফেসর ইউনূসকে মেনে নিয়েছেন, এই মন্তব্যটাই। সেই মন্তব্য নিয়ে তাকে একটা প্রশ্ন শুধু করা হয়েছিল, সেটা হচ্ছে যে রাষ্ট্রের দায়িত্ব থেকে, প্রশ্নটা করা হয়নি আপনি কিভাবে বলেছিলেন। তিনি নিজে থেকেই বলেছেন যে অনেকেই মনে করেন যে উপদেষ্টার জায়গা থেকে আমার এই কথাগুলো বলা উচিত হয়নি, আমি হয়তো
রাষ্ট্রের যে গোপনীয়তা সেই গোপনীয়তা রক্ষা করতে পারিনি। কিন্তু আমি বলতে চাই যে আমি 8 আগস্ট শপথ নিয়েছি। 8 আগস্টের আগের যত ঘটনা সেগুলো রাষ্ট্রের গোপনীয়তার শর্তের মধ্যে পড়ে না, অর্থাৎ 8 আগস্টের আগের বিষয়গুলো নিয়ে আমি কথা বলতেই পারি, এভাবে যুক্তি খণ্ডন করেছেন। এবং সেনাবাহিনীর সেনাপ্রধানের সম্পর্কে যে মন্তব্য করেছিলেন সেই মন্তব্য নিয়ে তার অবস্থান পরিবর্তন হয়নি, এটাও তিনি বলার চেষ্টা করেছেন। তিনি বলেছেন যে গত 5 আগস্টের পরে 5 আগস্টের আগে ক্ষমতাটা এককেন্দ্রিক ছিল, শেখ হাসিনা কেন্দ্রিক ছিল, আওয়ামী লীগ কেন্দ্রিক ছিল। 5 আগস্টের পরে ক্ষমতাটা কয়েকটা কেন্দ্রে বিভক্ত হয়ে গেছে এবং সেই কয়েকটা কেন্দ্রের মধ্যে তিনি সেনাবাহিনীও একটা কেন্দ্র, সেনাপ্রধানও একটা কেন্দ্র, এটা উল্লেখ করার চেষ্টা করেছেন। আর একটা কেন্দ্র হচ্ছে রাজনৈতিক দলগুলো। রাজনৈতিক দলগুলো কেন্দ্র বলতে তিনি বিএনপিকে ইঙ্গিত করলেও সরাসরি যখন তাকে প্রশ্ন করা হয় যে আপনি কি বিএনপিকেই বোঝাতে চাইছেন নাকি সাথে জামাত, এনসিপি তাদেরকেও বোঝাতে চাইছেন, তিনি ব্যাপারটাকে অ্যাভয়েড করার চেষ্টা করেছেন। তিনি বলেছেন যে আমি স্পেসিফিক দলের নাম বলবো না, আমি বলবো রাজনৈতিক স্টাবলিশমেন্টের ব্যাপার, অর্থাৎ সব দলকেই তিনি বলবেন। কিন্তু আদতে তিনি বিএনপিকে কেন্দ্র করেই বলেছেন যে 5 আগস্টের পরে বিএনপি নানাভাবে সরকারের উপরে প্রভাব বিস্তার করার চেষ্টা করছে এবং নানা ইস্যুতে, বর্তমানে সংস্কার সহ নানা ইস্যুতে, নির্বাচন ইস্যুতে বিএনপি যে মানে প্রভাব বিস্তার করছে, বিএনপি যে সবার সঙ্গে একমত হচ্ছে না, সেটা একেবারে স্পষ্ট করেই বলেছেন। স্থানীয় সরকার নির্বাচন মাত্র বিএনপি সহ মাত্র কয়েকটা দল চায় না, কিন্তু বেশিরভাগ দলই স্থানীয় সরকার নির্বাচন চায় আগে, যেটা আমি করতে পারছি না, আমরা সরকার করতে পারছি না বিএনপির নায়ের কারণে। এখন বিএনপি সহ কয়েকটা দল বলে তিনি যদি ওই সরকারের অবস্থানের মতো যে সংখ্যাতত্ত্বের বিচারে যে কতটা দল হ্যাঁ বলল কতটা দল না বলল, সেই সংখ্যাতত্ত্বের বিচারে যদি বিচার করেন তাহলে বাস্তবতা কি? তাহলে বাস্তবতা তো এটা দাঁড়ায় যে আপনি জনগণের প্রতিনিধিত্ব, সব থেকে বেশি জনগণের প্রতিনিধিত্ব করছে কারা, সেই বাস্তবতাটাকে অস্বীকার করছেন। বিএনপি তো এদেশের, আওয়ামী লীগ যখন নেই তখন বিএনপি তো সর্বোচ্চ সংখ্যক মানুষের প্রতিনিধিত্ব করে। তখন আপনি বিএনপিকে শুধুমাত্র সংখ্যাতত্ত্বের বিচারে একটা দল হিসেবে ভাবলে সেটা যে ভুল হবে, সেই ব্যাপারটা সরকারও আসলে বুঝতে চায় না। সরকারের উপদেষ্টা হিসেবে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও যে বুঝতে চাইবেন না, সেটাই বাস্তবতা। ডিজিএফআই নিয়েও তিনি বেশ নেগেটিভ মন্তব্য করলেন। ডিজিএফআই মানে তিনি বলার চেষ্টা করলেন যে ডিজিএফআই, তাকে প্রশ্ন করা হলো ডিজিএফআইয়ের তো রিপোর্টিং বস হচ্ছে প্রধান উপদেষ্টা, সুতরাং ডিজিএফআই তো প্রধান উপদেষ্টার আন্ডারে, তাহলে ডিজিএফআই নিয়ে এত কথা, এত সমালোচনা কেন? তিনি বলেছেন যে 5 আগস্টের পট পরিবর্তনের পরে অনেক কিছুই আসলে নিয়ম অনুযায়ী হচ্ছে না, যেটা নিয়ম অনুযায়ী হওয়ার কথা। তার মানে হচ্ছে তিনি সরাসরিই বলার চেষ্টা করছেন যে এই ডিজিএফআই এবং সেনাবাহিনী এটা সরকারের একটা প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে। সরকারের যদি প্রতিপক্ষই হয়ে যায় সেনাবাহিনী কিংবা সেনাপ্রধান, তাহলে সরকার ফাংশন করছে কিভাবে? আমরা জুলাইয়ের 1 তারিখের পর থেকেই তো দেখছি যে সরকারের নানা এজেন্ডা, এমনকি জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তির নানা ভিডিও, নানা রকমের ফটোগ্রাফি আর্মির পেজ থেকে, আইএসপিআরের পেজ থেকে শেয়ার করা হচ্ছে, পোস্ট করা হচ্ছে। গোপালগঞ্জের ঘটনায় স্পষ্ট হয়েছে যে আর্মি সরাসরি মানে আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, সরকারের পক্ষে অবস্থান নিয়েছে। যে সমালোচনাটা সরকার এবং সরকারের উপদেষ্টারা এতদিন করে আসার চেষ্টা করছিলেন যে বাংলাদেশ আর্মি আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করছে, যেটা তিনি নানাভাবে বলার চেষ্টা করেন যে ওই যে বুকে পাথর চাপা রেখে ডক্টর ইউনূসকে মেনে নেয়া, তখনও নাকি সেনাপ্রধান বলেছিলেন যে এই দেশে 30-40% মানুষ আওয়ামী লীগ করে, তারা তো প্রফেসর ইউনূসকে মেনে নেবে না, তারা প্রফেসর ইউনূসকে তো হেট করে, তাহলে তাকে উপদেষ্টা করলে তো সার্বজনীন উপদেষ্টা হয় না। তখন থেকেই এদের একটা ধারণা যে সেনাপ্রধান এবং সেনাবাহিনী আওয়ামী লীগের পক্ষে কাজ করছে। বাস্তব কথাটা বলা, বাস্তব প্রসঙ্গটা তুলে ধরা এবং ডিসকাস করা, সেটা যদি আওয়ামী লীগের পক্ষে অবস্থান হয়, সেটা যদি বুঝে নিতে চায় কেউ, তাহলে আমার মনে হয় যে বোঝার ঘাটতি এখানে কাজ করে। যে ব্যাপারগুলো তিনি তুলে আনার চেষ্টা করলেন মূলত মানে ষড়যন্ত্র তত্ত্ব, সরকারি থেকে সরকারের একজন উপদেষ্টা বলছেন যে ষড়যন্ত্র হচ্ছে। ষড়যন্ত্র কারা করছে, কিভাবে করছে, করতে দিচ্ছেন কেন, সেটাও তো একটা বড় প্রশ্ন। আপনারা ঘরে ঘরে গিয়ে মানে আওয়ামী লীগের যারা নেতাকর্মী তাদেরকে মানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করতে পারছেন, জেলে দিতে পারছেন, কিন্তু জাতীয় পার্টিকে প্রতিষ্ঠিত করা চেষ্টা হচ্ছে, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছেন না। তাহলে এখানে এসে আপনাদের ক্ষমতা খর্ব হয়ে গেল কি? সেই প্রশ্নটা আসবেই যৌক্তিকভাবে। দর্শক, আপনার কি মনে হয়, সত্যিই কি ষড়যন্ত্র চলছে? জাতীয় পার্টিকে সামনে নিয়ে মানে আওয়ামী লীগ পেছন থেকে জাতীয় পার্টি
পার্টিকে অন্তত প্রধান বিরোধী দল হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা কি সত্যি চলছে? যদি সেই চেষ্টাই চলে তাহলে কি হতে চলেছে আগামীতে, কোনভাবে রাজনৈতিক পরিস্থিতি এগোবে? আবার জাতীয় পার্টির প্রসঙ্গ যদি আসে তাহলে আমরা সর্বশেষ জাতীয় পার্টির আরেকটা ভাঙন দেখেছি। আনিসুল ইসলাম মাহমুদ এবং রুহুল আমিন হাওলাদার তারা প্রেসিডেন্ট এবং সেক্রেটারি হয়েছেন নতুন সম্মেলন করে, যেখানে জিএম কাদেরকে এবং শামীম হায়দার পাটোয়ারি তাদেরকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। কোন জাতীয় পার্টি আদতে, কোন জাতীয় পার্টি মুখ্য ভূমিকা পালন করবে, কিংবা কোন জাতীয় পার্টিকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে? অনেকে তো মনে করেন যে জাতীয় পার্টিকে কৌশলে জিএম কাদেরকে সরিয়ে দিয়ে সরকারের মন মতো করে একটা জাতীয় পার্টি গঠনের প্রক্রিয়া সরকারের পক্ষ থেকেই নেওয়া হয়েছিল। আনিসুল ইসলাম মাহমুদ এবং রুহুল আমিন হাওলাদারকে নেতৃত্বে আনার যে কাউন্সিলটা হলো, সেই কাউন্সিলে সরকারের সায় ছিল, সরকারের সহযোগিতা ছিল, এই কথাও কিন্তু অনেকে বলেন। তাহলে ষড়যন্ত্র কোনটা? আপনার চোখে কি সত্যি সেটা ধরা পড়ছে? জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্স।